গল্পের আসবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন সমরেশ মজুমদারের লেখা আটকুঠুরি নয় দরজা। আজ থাকছে এর পঞ্চম পর্ব। হেনা মাথা নাড়ল। লোকটা ঠিক বলছে। তাহলে ওঠার সময় পেছনের সিটে লুকিয়েছিল লোকটা, তাই দোকানে বসে দেখতে পায়নি সে। ত্রিভুবন আকাশলালের 3 প্রধান সঙ্গীর একজন। সমস্ত দেশে লুকিয়ে থাকা কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার দায়িত্ব ওর উপরে। আর এই লোকটা যদি ত্রিভুবনের ভাই হয় তাহলে ওকে সাহায্য করা উচিত। ওরা হাঁটতে শুরু করলো। বেশ কিছুক্ষণ পরে সোম জিজ্ঞাসা করল, আমরা কোথায় যাচ্ছি হেনা? 2 ক্রোশ দূরে আমার এক বন্ধু থাকে, তার কাছে। তোমার বন্ধু? হ্যাঁ, মানে বয়ফ্রেন্ড। হেনা শব্দ করে হাসল। আঙ্গুল মানেই হাতের আঙ্গুল, পায়ের হয় না? তা অবশ্য। হঠাৎ হেনা দাঁড়িয়ে গেল। দূরের আকাশে তখন পুঞ্জ পুঞ্জ ধোঁয়া। সে মাথা নাড়ল। না, আর এগোনো যাবে না। ওখানেও গোলমাল শুরু হয়েছে। উৎসবের আগে ওরা সব্বাইকে ঝামেলায় ফেলছে। এতে অবশ্য ভার্গিসে 12টা বাজতে দেরি হবে না। ভার্গিসের নামটা কানে যেতে একটু শক্ত হলো সোম। তুমি ভার্গিসকে দেখেছ? কে না দেখেছে ওই বুলডগকে? অস্বস্তিটা আরও বাড়ল। ভার্গিসকে দেখেছে আর তাকে দেখেনি, এমন কি হতে পারে? তার পজিশন ছিল 2 নম্বরে। ওরা জানতে পারলে খুন করতে দ্বিধা করবে না। একদিকে ভার্গিস আর অন্যদিকে বিপ্লবীরা। সোম দিশেহারা হয়ে পড়েছিল। হেনা বলল, আমাদের একটু অপেক্ষা করতে হবে। ওইদিকে চলুন, এখানে একটা ঝর্ণা আছে, চট করে কারো নজরে পড়বে না। ওরা ঝর্ণার দিকে এগোতেই আকাশে হেলিকপ্টারের শব্দ ভেসে এলো। হেনা দৌড়তে লাগলো। তাড়াতাড়ি দৌড়ান, দেখে ফেললে গুলি খাবেন। 50 বছর বয়সে যতটা দৌড়ানো সম্ভব সোম ঠিক ততটাই দৌড়ালো। জঙ্গলের আড়ালে ঢোকা মাত্র বসে পড়ল সে। মাথার উপর চক্কর খাচ্ছে হেলিকপ্টার। ওগুলো তার চেনা। পাইলট হয়তো এখনও সামনাসামনি দেখলে তাকে স্যালুট করবে, কিন্তু রেইডের সময় যখন ওগুলো ব্যবহার করা হয় তখন নির্দেশ থাকে সন্দেহজনক কাউকে দেখলেই গুলি করার। গুলি না করলে ওগুলো চলে গেল যখন তখন বোঝা যাচ্ছে ওদের চোখ এড়ানো গেছে। সোম উঠল। সামনে হেনা হাসছে। বলল, আপনার তো বেশ ট্রেনিং আছে দেখছি। না, মানে মনে হলো। যেন বিড়বিড় করল। জঙ্গলের মধ্য দিয়ে একটু এগোতেই ঝর্ণাটাকে দেখা গেল। পাহাড়ের বুক থেকে নেমে ছায়া নির্জনে নিঃশব্দে বয়ে যাচ্ছে। সোম বলল, বাহ, কি সুন্দর। আপনার খিদে পেয়েছে? প্রশ্নটা শোনা মাত্র খিদে পেয়ে গেল সোমের। কাল বিকেল থেকে কিছুই খাওয়া হয়নি। সারাক্ষণ টেনশনে থেকে খাওয়ার কথা মনেও আসেনি। এখন জল, নির্জনতা এবং ওই প্রশ্নে মনে হলো খেতে পেলে আর কিছু চাইতো না সে। প্রশ্নটা করে নিজেই উত্তর দিল হেনা, পেলে কিছুই খাবেন না এখানে, তবে। সে সোমের দিকে তাকালো। আপনার কাছে রিভলভার আছে? অজান্তেই মাথা নেড়ে হ্যাঁ বলেই মনে মনে খেপে গেল সোম নিজের ওপরে। রিভলভারের কথা স্বীকার করলো কেন? সাধারণ মানুষের সঙ্গে রিভলভার থাকে নাকি? গর্ধব। তাহলে একটা পথ আছে, ওই দেখুন, বেশ মোটাসোটা ডাহুক। গুলি করে যদি মারতে পারেন তাহলে আগুন জ্বেলে রোস্ট করে দিতে পারি। হেনা হাসল। সংকোচ হচ্ছিল সোমের রিভলভারটা বের করতে। সার্ভিস রিভলভারটাকে দেখলে হেনা কি চিনতে পারবে? সে মৃদু আপত্তি করল, গুলি ছুঁলে শব্দ হবে না? হলে হবে। ওপাশে ধোঁয়ায় মাথার উপর হেলিকপ্টার, কেউ শুনলে ভাববে পুলিশের গুলি। এদিকে আর আসবে না তাহলে, হেনা বলল। সোম ডাহুকটাকে দেখল। কমসে কম 1 কেজি ওজন হবে। হেলিকপ্টারের আওয়াজে বোধহয় একটু ভয় পেয়ে গেছে। সে হেনার দিকে তাকালো। খিদেটাকে বড্ড বেশি মনে হচ্ছে এখন। যা হয় হবে, আগে তো খেয়ে নেই, মনে মনে ভাবল সে। সে রিভলভার বের করে তাক করল। ডাহুকটা মুখ ফিরিয়ে এদিক তাকালো। সোম ট্রিগার টিপতেই কান ফাটানো আওয়াজ হলো। কিছু পাখি উড়ে গেল আকাশে শব্দ করে, আর ডাহুকটা মুখ থুবড়ে পড়ে গেল যেখানে বসেছিল।
হেনা বলল, বাহ, আপনার টিপ তো দারুণ। বলেই দৌড়ে গিয়ে কুড়িয়ে আনলো পাখিটাকে। সোম খুশি হলো। একসময় সে ফোর্সে বেস্ট শুটার ছিল। আওয়াজটা তখনও কানে লেগেছিল। সোম আকাশে নজর করল। হেলিকপ্টার আপাতত নেই, কিন্তু কাজটা বেশ বোকার মতোই করেছে। পুলিশের পক্ষে ওটা গুলির শব্দ, তা বুঝতে অসুবিধে হবে না। নিন, ছাড়ান, আমি আগুন জ্বালার ব্যবস্থা করি। হেসে পাখিটাকে সোমের হাতে তুলে দিল। এ ব্যাপারে সোমের কিঞ্চিত অভ্যাস ছিল যৌবনের শুরুতে। সেটা মনে করে সে হাত লাগালো। মেয়েটা ইতিমধ্যেই শুকনো ডালাপালা জোগাড় করে আগুন জ্বালিয়েছে। ধোঁয়া বের হচ্ছে। সেটা লক্ষ্য করে সোম বলল, দূর থেকে দেখলে লোকে ভাববে এখানেও গোলমাল হচ্ছে। কেন? হেনা তাকালো। আপনার আগুন থেকে ধোঁয়া উঠছে। ভালোই তো, গুলির শব্দ, আকাশে ধোঁয়া, কেউ এদিকে আসবে না। কিন্তু একটু ভুল হয়ে গেল। ওরা যখন ডাহুকের সেকা মাংস আরাম করে চিবোচ্ছে, তখন জঙ্গলের মধ্যে 4 জন মানুষ স্থির হয়ে দাঁড়িয়ে, দুজনের হাতে আগ্নেয়াস্ত্র। হেনার ঠিক পিছনে গাছের আড়ালে ওরা। চোখ বন্ধ করে খাবারের স্বাদ না নিলে সোম হয়তো কিছুটা দেখতে পেত। হেনা জিজ্ঞাসা করছিল, আপনি সব সময় রিভলভার নিয়ে ঘোরেন? সব সময় নয়, এবারই আসার সময় মনে হলো সঙ্গে রাখা ভালো। সোম হাত চিবোচ্ছিল। এদেশে কোনো রকম আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখা অপরাধ, ধরা পড়লে 10 বছর জেল। তুমি না ধরিয়ে দিলে পুলিশের সাধ্য নেই আমাকে ধরে। আমাকে আপনি চেনেন না। একটু আগে আলাপ হলো, হঠাৎ এত বিশ্বাস হয়ে গেল কি করে? কাউকে কাউকে প্রথম দেখে এরকম মনে হয়। আপনার রিভলভারটা একবার দেখব? নিশ্চয়ই। পাশে রাখা রিভলভারটা সোম তুলে দিল হেনার হাতে। হেনা ওটা নিয়ে উঠে দাঁড়াতেই জঙ্গলে দাঁড়ানো লোকগুলো হেনার মুখ দেখতে পেয়ে স্বস্তি পেল। সোমকে বিস্মিত করে ওরা বেরিয়ে এলো সামনে। দেখা মাত্র সোম লাফ দিয়ে উঠে দাঁড়িয়েছিল, কিন্তু হেনা বলল, আপনার ভয় পাওয়ার কিছু নেই, এরা আমার বন্ধু। সোমের মুখ শুকিয়ে গিয়েছিল। তার রিভলভার এখন হেনার হাতে। অসহায় চোখে সেই লোকগুলোকে দেখল। একজন হেনাকে নিয়ে কিছুটা দূরে সরে গেল। বাকিরা পাথরের মতো সোমের সামনে দাঁড়িয়ে। এখান থেকে পালাবার কোনো পথ নেই। যে লোকটা হেনার সঙ্গে কথা বলছে সে উত্তেজিত। তুমি এখানে কেন? গ্রামে ধোঁয়া উঠছিল বলে তোমার গ্রামে যাচ্ছিলাম। ওখানেও গোলমাল মনে হলো। হ্যাঁ, আজ সব জায়গায় পুলিশ হানা দিয়েছে। কিন্তু এই লোকটাকে কোথায় পেলে? রাস্তায় আলাপ হলো। লোকটাকে তুমি চিনতে পেরেছ? হ্যাঁ, কিন্তু ও নিজেকে ত্রিভুবনের ভাই বলে পরিচয় দিয়েছে। ইন্ডিয়ায় থাকে। ত্রিভুবনের সঙ্গে দেখা করতে চায়। পুলিশ দেখলে ওকে ধরবে বলে শহরে ঢুকতে পারছে না। বাজে কথা, মিথ্যে কথা। লোকটা গর্জে উঠল। আস্তে কথা বলো। ব্যাপারটা যে আমরা জানি তা ওকে বোঝাবার দরকার নেই। কি বলছো তুমি? লোকটা আমাদের উপর কি অত্যাচার করেছে তা মনে নেই? আছে, কিন্তু মনে হচ্ছে কোনো গোলমাল হয়েছে ওর। কিছুই হয়নি, সব ভাওতা। দেখো, ওর পেছনে হয়তো পুলিশ আসছে। না, সেটা হলে এতক্ষণে টের পেতাম। আগে ওর সম্পর্কে খবর জোগাড় করো। যদি কোনো গোলমাল না থাকে তাহলে ব্যবস্থা নিতে অসুবিধে হবে না। আমি এখনই পাঠাচ্ছি, কিন্তু ততক্ষণও কোথায় থাকবে? তোমাদের গ্রামের কি অবস্থা? অল ক্লিয়ার, পুলিশ চলে গিয়েছে। সেখানেই চলো। হেনা ফিরে এসে সোমের সামনে দাঁড়ালো। আপনার রিভলভার দেখে আমার বন্ধুরা খুব নার্ভাস হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে থাকলে এটা প্রয়োজন আপনার হবে না। সোম একটু মাটি পেল যেন, ঘাড় নাড়ল। ঠিক আছে, এরাই আমার বন্ধু। ওদের গ্রাম এখন শান্ত। আপনার গুলির শব্দ শুনে দেখতে এসেছিল। চলুন, ওদের গ্রামে গিয়ে বিশ্রাম করা যাক। হেনা এগুলো। সোমের সামনে অন্য কোনো পথ খোলা নেই। এরা তাকে কেন চিনতে পারছে না তাই তার মাথায় ঢুকছিল না। অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে সে অনেক অ্যাকশনে নেতৃত্ব দিয়েছে, অনেক অনুষ্ঠানে উপস্থিত থেকেছে। মনে হয় গ্রামের মানুষ বলেই তাকে সাধারণ পোশাকে চিনতে পারছে না। শহরের লোক অনেক বেশি চালাক হয়। ওরা একটা পাহাড়ি গ্রামে ঢুকতেই দুটো কুকুর তেড়ে এলো।
একটা লোক ধমকে তাদের সরিয়ে দিল। আসবার সময় সোম লক্ষ্য করেছিল হঠাৎ উদয় হওয়া 4 জনের মধ্যে একজন তাদের সঙ্গে ফিরছে না। কোথায় গেল লোকটা? জিজ্ঞাসা করতে সাহস হয়নি তার। একটু আগে পুলিশ ঘুরে গিয়েছিল বলে গ্রামে উত্তেজনা ছিল। মানুষজন বাইরে দাঁড়িয়ে ওই বিষয়ে আলোচনা করছিল। তারা এদের দেখতে পেল। হেনা মেয়েদের দিকে হাত নাড়ছিল। হঠাৎ একটি প্রৌঢ় চিৎকার করল, ওই যে ওই যে পুলিশ! আমার ছেলেকে মেরেছে, ওকে আমি ছাড়ব না, মার মার! পাগলের মতো লাঠি হাতে তেড়ে এলো লোকটা। হেনার সঙ্গীরা লোকটাকে আটকালো। চাচা, নিজেকে শান্ত করো, আমরা কসাই নই, বিনা বিচারে ওকে মারা ঠিক হবে না। কথাটা কানে যেতেই সোমের মেরুদণ্ড কনকন করে উঠল। দুপুরের শহরটার অনেকখানি উৎসবে যোগ দিতে আসা মানুষে ভরে গেল। এবার শহরের সব রাস্তায় যেতে দেওয়া হচ্ছে না তাদের। বিগ্রহ থাকবে যে মাঠে, সেখানেই ভিড়টা বেশি। উৎসব শুরু হতে এখনো 24 ঘন্টা বাকি। যতই চিতার পোস্টার পুলিশ ছড়িয়ে দিক, রাজনৈতিক উত্তেজনার চেয়ে ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি আগ্রহ গ্রামের মানুষের মনে প্রবল। কৌতূহলের ব্যাপার হলো, শুধু বিশেষ এক ধর্মের মানুষ নয়, উৎসবের আকর্ষণ অন্যান্য ধর্মাবলম্বীদের কিছু কম নয়। অন্যান্য বছর এই উৎসবে প্রচুর বিদেশিদের দেখা যেত। এবছর সেটি বন্ধ করা হয়েছে। ভারতবর্ষে মানুষদের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে আজ ভোর থেকে। ডেভিডের পক্ষে পুলিশকে এড়িয়ে রাস্তায় হাঁটা মুশকিল। ওয়ারেন্ট তালিকায় তার নাম 3 নম্বরে। এখন দীর্ঘদিন আন্দোলন থিতিয়ে থাকবে। আকাশলাল যে পরিকল্পনা নিয়েছে তা যদি শেষ পর্যন্ত সফল হয়, তাহলে অন্তত 3 মাস তাকে ঘরের ভেতরে আটকে থাকতে হবে। আর এই 3 মাস দেশের বাইরে সরে যেতে হবে তাদের। পরিকল্পনা সফল হতে অবশ্যই পুলিশ আর ঝামেলা বাড়বে না। পুলিশ অসতর্ক হয়ে পড়লেই চূড়ান্ত আঘাত হানতে হবে। এসব ব্যাপার সম্ভব হবে অনেকগুলো যদি ঠিকঠাক চলে। ডেভিডের মনে এ কারণে স্বস্তি নেই। অথচ আকাশলালকে বাদ দিয়ে আন্দোলনের কথা এই মুহূর্তে চিন্তা করা যায় না। কেউ অপরিহার্য নয়, কথাটা শেষ পর্যন্ত সত্যি হলেও সময় বিশেষে মেনে নেওয়া যায় না। এটা সেই সময়। গাছতলায় কিছু মানুষ 3টে পাথরে হাড়ি চাপিয়ে কিছু ফুটিয়ে নিচ্ছে। ছড়িয়ে ছিটিয়ে বসে গল্প করছে কেউ কেউ। পুরুষদের সঙ্গে নারীরাও এসেছে। ডেভিড বসে গেল এই দলে। তার পোশাক এখন একজন দেহাতি খেটে খাটা মানুষের মতো। যে লোকটির পাশে সে বসেছিল তার কোলে একটি শিশু ঘুমোচ্ছে। বাচ্চাটার দিকে তাকিয়ে ডেভিড বলল, বাহ, খুব ভাগ্যবান ছেলে তো। লোকটা অবাক হয়ে তাকালো। কি দেখে ভাগ্যবান মনে হলো? ডেভিড হাসল। তোমার ছেলে নিশ্চয়ই। অন্যের ছেলে কোলে নিয়ে আমি বসে থাকবো নাকি? গ্রামে হলে এ দৃশ্য দেখতে পেতে না। শহরে এসে বউয়ের ডানা গজিয়েছে, তাই 1 ঘন্টা একে সামলাতে হচ্ছে। ডানা গজিয়েছে মানে? ওই যে চুড়ির দোকান, ফুলের দোকান, ওখানে গিয়েছে। তাই বলো। তোমার ছেলের ভ্রু দেখেছ? জোড়া ভ্রু। এই ছেলের কপালে অনেক যশ আছে। আর যশ? লোকটা মুখ তুলে পোস্টার দেখালো, যেখানে আকাশলালের ছবির সঙ্গে পুরস্কারের ঘোষণা রয়েছে। ওই তো, কত নাম হয়েছে, কিন্তু কি হলো? ডেভিড হাসল। তোমার ছেলে বড় হলে ওই রকম নাম করুক, তা চাও না? না, আমি চাইব পুলিশ যেন আমার ছেলেকে না মেরে ফেলে। ডেভিড মাথা নাড়ল। ঠিক ঠিক, তবে শুনেছি লোকটা নিজের জন্য কিছুই করছে না। লোকটা সন্দেহের চোখে তাকালো। তুমি কে হে? এ কথা আজ সবাই জানে। বোকার অভিনয় করল ডেভিড। মাথা নাড়ল, তারপর বিড়ি বের করে লোকটাকে একটা দিয়ে নিজেও ধরালো। টুকটাক গল্প করে একসময় উঠে পড়ল সে। এই হলো জনসাধারণ। সবাই আকাশলালকে পছন্দ এবং শ্রদ্ধা করে, কিন্তু কেউ ওর সঙ্গে পথে নেমে জীবন বিপন্ন করতে চায় না। আকাশলাল নিজের জীবন দিয়ে স্বাধীনতা এনে দিলে ওরা সেটা আরাম করে ভোগ করবে, এই রকম বাসনা। গত কয়েক বছরে মানসিকতা একটুও পাল্টালো না। মাঝে মাঝে হতাশ হয় সে। আকাশলালকে এ কথা বলেছেও।
আকাশ মাথা নেড়েছে। এখন ওরা এ কথা বলছে বটে, কিন্তু যখন সত্যিকারের লড়াই শুরু হবে তখন দেখবে এরা এইসব কথা ভুলে ঝাঁপিয়ে পড়বে আমাদের সঙ্গে। অত্যাচার আমাদের যেমন নষ্ট দেয়, ওদেরও তেমনি, তাই না? কে কাকে বোঝাবে? এখন আর পিছিয়ে যাওয়ার কোনো পথ নেই। ডেভিড ভিড় কাটিয়ে ধীরে ধীরে চলে এলো শহরের একপাশে। আজ রাস্তায় দুপা যেতেই পুলিশের পাহারা। কবরখানার গেটে পুলিশ নেই বটে, কিন্তু রাস্তায় প্রায় জিপ পাক খাচ্ছে। সেই শরীরটাকে একটু একটু করে দুমড়ে নিল। এই মুহূর্তে তাকে দেখলে প্রতিবন্ধী ছাড়া কিচ্ছু মনে হবে না। শরীরটাকে বাঁকিয়ে চুরিয়ে সে রাস্তায় শুয়ে পড়ল। তারপর এমনভাবে গড়াতে লাগলো যাতে স্পষ্ট মনে হবে একটি প্রতিবন্ধী মানুষ প্রাণপণে চেষ্টা করছে রাস্তা পার হতে। সেপাই ভর্তি জিপ যাচ্ছিল সামনে দিয়ে, দেখে ওদের দয়া হলো। জিপটা থামল। দুটো সেপাই ডেভিডকে চ্যাংদোলা করে রাস্তা পার করে দিল। ডেভিড সেখানে পড়ে রইল যতক্ষণ না জিপটা চোখের আড়ালে চলে যায়। সে শুয়ে শুয়ে গালে হাত বোলালো। অযত্নে রাখা দাড়ির জঙ্গল তার মুখটাকে অচেনা রেখেছিল সেপাইদের কাছে। আশেপাশে তাকিয়ে নিয়ে সে গড়িয়ে গড়িয়ে রাস্তার এপাশে চলে এলো। তারপর ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়িয়ে কবরখানার গেটে চলে এলো। আজও সেখানে রোজকার মতো ফুলের দোকানটা রয়েছে। ফুল কিনল ডেভিড, তারপর বিমর্ষ মুখে ঢুকে পড়ল কবরখানায়। লম্বা গাছগুলোর ফাঁকে ফাঁকে শুয়ে আছে এই শহরের কত মৃত ব্যক্তি। কোথাও আগাছা বেরিয়ে ঢেকে গিয়েছে স্মৃতিবেদী। ডেভিডও চলে এলো শেষ প্রান্তে। এই জায়গাটা অপেক্ষাকৃত বেশি জঙ্গলে ভরা। প্রথম স্মৃতিফলকে লেখা আছে সুরজলাল, জন্ম 1908, মৃত্যু 1960। পাশেরটা সুরজলালের স্ত্রীর। সুরজলালের ছেলে চন্দ্রলাল শুয়ে আছে খানিকটা দূরে। তার স্ত্রীর মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি বলে এখানে কবর দেওয়া হয়নি। এই কবরগুলোর অবস্থান একটার থেকে আরেকটার দূরত্ব ডেভিডের মুখস্থ। সে পাশের খালি জমিটার দিকে তাকালো। চন্দ্রলালের বংশধর আকাশলালের জন্য ওই জমিটুকু বরাদ্দ। ডেভিড সেখানে দিয়ে দাঁড়ালো। আশপাশের ঘাস, জঙ্গল, নিটল রয়েছে, কোথাও বিকৃতির চিহ্নমাত্র নেই। জমিটার গায়েই কবরখানার পাঁচিল। শ্যাওলা ধরা, অনেক পুরনো। তারপরেই বড় রাস্তা। রাস্তার ওপাশে পুরনো দিনের কিছু অট্টালিকা। ভাই সাব, ডাক শুনে ডেভিড তাকালো। কবরখানার বুড়ো চৌকিদার তার দিকে তাকিয়ে। একে সে দেখে আসছে বাল্যকাল থেকে। তার নিজের ঠাকুরদা, বাবা মা এবং বোনের মৃত্যুর সময় তাকে এখানে আসতে হয়েছে। না, ঠিক হলো না কথাটা। বাবা মা এবং বোনের মৃতদেহ নিয়ে সে এখানে আসতে পারেনি। ভার্গিসের কুকুরগুলো ওত পেতেছিল তার জন্য। তারা ভেবেছিল সে নিশ্চয়ই আসবে। ভাবাবেগের জন্য একটা প্রতিজ্ঞা নষ্ট করতে চায়নি বলেই সে আসেনি। তারপর যে কয়েকবার এখানে এসেছে তার কোনো বারই সে ওদের কবরের দিকে পা বাড়ায়নি। গত কয়েক মাসে যখনই এসেছে সে তখন গভীর রাত। এই তল্লাটে মানুষ নেই। বুড়ো চৌকিদারটা বোধহয় চোখে কম দেখে, তাই সন্ধ্যের পর নিজের ঘর ছেড়ে টহলে বের হয় না। এসব খবর আগাম পেয়েছিল সে। জি, এগিয়ে এলো ডেভিড চৌকিদারের সামনে। আপনার হাতে ফুল, কিন্তু এখনও আপনি কাউকে শ্রদ্ধা জানালেন না। বুড়ো চৌকিদার দেহাদি ভাষায় ধীরে ধীরে কথাগুলো বলল। সজাগ হলো ডেভিড। হ্যাঁ, কিন্তু কাকে দেব তা ভেবে পাচ্ছি না। চৌকিদার অবাক হলো। তার ভাঁজ পড়া মুখে ঘোলা চোখ স্থির। আপনি ফুল নিয়ে এসেছেন, অথচ আপনার কোনো প্রিয়জন এখানে শুয়ে নেই। ঠিক তা নয়, এখানে যারা শুয়ে আছেন তাদের মধ্যে যিনি সবচেয়ে দুঃখ পেয়ে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তাকে ফুলটা দেব ভেবেছিলাম। চৌকিদার হাসল। যারা চলে যায় তাদের তো দুঃখ থাকে না। যারা আরও কিছুদিনের জন্য থেকে যায় তারাই দুঃখ জলে পুড়ে মরে। আপনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে কারো কবর নেই, কিন্তু আমরা জানি খুব শিগগির ওখানে একটা কবর খোঁড়া হবে। রোজ সকালে উঠে আমি প্রার্থনা করি দিনটা যেন আজকের দিন না হয়। কার কবর খোঁড়া হবে? ওই যে দেখুন সুরজলাল, ওখানে চন্দ্রলাল শুয়ে আছেন। চন্দ্রলালের ছেলে আকাশলালকে ধরতে পারলে
পুলিশ যে পুরস্কার ঘোষণা করেছে তা আজ একটা শিশুও জানে। এত টাকার লোভ মানুষ বেশি দিন সামলাতে পারবে না। আজ নয় কাল সে ধরা পড়বেই। ধরা পড়লে ওকে মেরে ফেলা ছাড়া পুলিশের কোনো উপায় নেই। তখন ওরা ওকে এখানে নিয়ে আসবে কবর দিতে। ধরা পড়ার আগে আকাশলালরা যা করতে চাইছে তা যদি করে ফেলে? প্রশ্নটা করে ডেভিড বুড়োর মুখ খুঁটিয়ে দেখল। সামান্য কি আলো ফুটল সেখানে? নিজের মনেই মাথা নেড়ে বুড়ো হাঁটতে লাগলো সরু পথ দিয়ে। হয়তো নিজেই বিশ্বাস করতে পারল না কথাটা। বিশ্বাস তো ডেভিড নিজেও করতে পারছে না। সে আর একবার আকাশলালদের পারিবারিক জমি থেকে পাঁচিলের দূরত্বটা ভালো করে দেখে নিল। আকাশলালকে সে কথা দিয়েছে সব ঠিক আছে। হ্যাঁ, এখন পর্যন্ত সব ঠিকই আছে। যদি পরিকল্পনা ব্যর্থ হয় তাহলে সব শেষ হয়ে যাবে। আকাশলালকে হাতে পেলে তাদের কবজা করতে বেশি দিন দেরি হবে না। হায়দারকে বুঝতে পারেনি ডেভিড। এত বেশি ঝুঁকি নিয়ে বাইরে যাওয়া তার মোটেই পছন্দ নয়। কিন্তু হায়দার তার পরামর্শ কানে তুলছে না। ডাক্তারটাকে তুলে নিয়ে এসেছে ভালো কথা, কিন্তু ডাক্তারের বউটাকে আনার কী দরকার ছিল? তাকে তো ইন্ডিয়ায় পাঠিয়ে দিলেই হতো। হঠাৎ এক এক সময় তার মনের মধ্যে অন্য এক ইচ্ছে সাপ ছোবল মারে। যদি শেষ পর্যন্ত সবই ভেঙে যায় তাহলে এত খেটে মরা কেন? দেশের স্বাধীনতা আনব বলে এই যে ঝাঁপিয়ে পড়া, এও তো একটা ভাবাবেগ থেকেই। আকাশলালকে হাজার বোঝালেও সে বুঝবে না এখন। নইলে কোনো পাগল অমন কি নেয় না তাহলে? এখন চেকপোস্টে যতই কড়া পাহারা থাক, ইচ্ছে করলে সীমানা পেরিয়ে ডেভিড হয় ইন্ডিয়া নয়তো ভুটানে চলে যেতে পারে। এই দুই দেশের জনস্রোতের মধ্যে মিশে গেলে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া এমন কোনো অসুবিধার ব্যাপার নয়। কিন্তু যদি যেতে হয় তাহলে একেবারে খালি হাতে যাবে কেন? আজ যদি সে টেলিফোন তুলে খবরের কাগজকে জানিয়ে দেয় আকাশলাল কোথায় আছে, তাহলে ভার্গিস তাকে পুরস্কার টাকা দিতে বাধ্য। কথাটা ভাবতেই সমস্ত শরীরে কাঁটা ফুটল ডেভিডের। পৃথিবীটা দুলে উঠল। এ কী ভাবছে সে? চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলল জোরে। মনের ভেতর ফনা তুলতে যাওয়ার সাপটা কুকড়ে গুটিয়ে গেল আচমকা। ভার্গিস তাকে টাকা দেবেই, কিন্তু সেই টাকা বাকি জীবন ধরে তাকে গুনে যেতে হবে জেলখানার অন্ধকারে বসে। ডেভিড জোরে জোরে পা চালালো। হঠাৎ খেয়াল হতে হাতের ফুলগুলো ছুঁড়ে দিল দুপাশে। রাস্তায় নেমে ফুটপাত ধরে সাবধানে পাঁচিলের পেছনে চলে গেল ডেভিড। তারপর দু পকেটে হাত ঢুকিয়ে মাথা নিচু করে হনহনিয়ে রাস্তাটা পার হলো। সামনেই ৩-৪টে ওষুধের দোকান। এই ব্যাপারটা নিয়ে সে অনেক ভেবেছে। কবরখানার পেছনে কেন ওষুধের দোকান খুলেছিল লোকগুলো? আশেপাশে তো হাসপাতালও নেই। সে ওষুধের দোকানগুলোর পাশে গলিতে ঢুকে পড়ল। গলির মুখে যে সিগারেটের দোকানদার বসে আছে সে মাথা ঝাঁকালো। অর্থাৎ সব ঠিক আছে। দুপা যেতেই দুজন ভবঘুরে মার্কা মানুষ ফুটপাতে বসে তাস খেলতে খেলতে তার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। এরা সবাই পাহারায় আছে। বাড়িটা ৩ তলা। বছর 10 আগে এই বাড়িওয়ালা কাউকে বাড়িটা বিক্রি করেছিল। সেই ক্রেতা এখানে এসে পাকাপাকি না থেকে ভাড়া দিয়েছে। লোকে এমনটাই জানে। বেল বাজালো ডেভিড দুবার অনেকক্ষণ ধরে। তারপর দরজা খুলল। মোটাসোটা একজন প্রৌঢ়া বিরক্ত মুখে দরজা খুলে বললেন, ও তুমি? ভেতরে ঢুকে দরজা বন্ধ করে ডেভিড জিজ্ঞাসা করল, কোনো অসুবিধা হচ্ছে না তো? অবশ্য হলেও আর মাত্র 2 দিন। হচ্ছে না মানে? কোথাও পা রাখতে পারছি না। কোনো ঘরের দরজা বন্ধ করা যাচ্ছে না। মনে হচ্ছে বাড়িটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। প্রৌঢ়া গজগজ করতে করতে একটা চেয়ারে গিয়ে বসলেন। আর 2 দিন, তারপর যদি বাড়িটা ভেঙে পড়ে পড়ুক। তা তো বলবেই। তোমার তো কোথাও বাস করো না। বাস করলে জানতে সেখানে একটা মায়া আপনা থেকে তৈরি হয়ে যায়। প্রথমে 3 তলা যেতে পারতাম। জানলা খুললেই একটা পুকুর চোখে পড়ত। একসময় সেটা বন্ধ হলো। তারপর 2 তলায় যেতে পারতাম। রাস্তাটা চোখে পড়তো অন্তত। তারপর সেটাও বন্ধ হলো। এখনই তো একটা ঘর, একটা বাথরুম ভরসা। আমি জানি আপনি অনেক কষ্ট করছেন। বললাম তো আজ আর কাল। আপনাকে কাল বিকেলেই এই বাড়ি থেকে চলে যেতে হবে। আমার কিন্তু কোথাও যাওয়ার জায়গা নেই। এই পাড়ার সবাই জানে আমার স্বামী প্রচুর টাকা রেখে গেছে বলেই এত বড় বাড়ি ভাড়া নিয়েছি। কিন্তু তিনি যে কিছুই রেখে যাননি
তা আমার চেয়ে বেশি কে জানে? আমরা জানি যে আপনার কোথাও যাওয়ার জায়গা নেই। কাল বিকেলে যখন উৎসবে যোগ দিতে আসা মানুষেরা ফিরে যাবে, তখন আমাদের কেউ আপনাকে পৌঁছে দেবে একটা গ্রামে। সেখানে আপনি ভালোই থাকবেন। ডেভিড বলল। ভালো থাকবো? আমি কিসে ভালো থাকবো তা আমার থেকে তুমি বেশি জানো? আমি ছেলের সঙ্গে কথা বলবো, তাকে বুঝিয়ে বললে সে ঠিক বুঝবে। বেশ তো, আমাকেই বলুন না কিসে আপনার অসুবিধে? কেন, ছেলের সঙ্গে আমার কথা বলতে দিচ্ছ না কেন? আপনি জানেন আপনার ছেলেকে পুলিশ খুঁজছে। আপনি গেলে যদি আপনার পেছন পেছন পুলিশ হাজির হয়, তাহলে তাকে আর বাঁচানো যাবে? কি, আমি পুলিশ সঙ্গে নিয়ে যাব? চিৎকার করে উঠলেন প্রৌঢ়া। আমি ও কথা একবারও বলিনি, কিন্তু পুলিশকে বিশ্বাস নেই। আপনি তো চান আকাশলাল সুস্থ থাকুক, চান না? নিশ্চয়ই চাই। সে বলেছে বলেই এখানে পচে মরছি। তাকে পেটে ধরিনি বটে, কিন্তু আমাকে তো সে মা বলে ডেকেছে। বেশ, তাহলে কাল দুপুরেই আপনি রেডি থাকবেন। ডেভিড উঠে পড়ল। এই প্রৌঢ়ার সঙ্গে কথা বলে গেলে দিন ফুরিয়ে যেতে সময় লাগবে না। গলি দিয়ে সে আরও ভেতরে হাঁটতে লাগলো। বড় রাস্তা এড়িয়ে এভাবে অনেকটা যেতে পারবে সে। দুই পকেটে হাত, মুখ মাটির দিকে, দেখলে মনে হবে সমস্যা পীড়িত সাধারণ মানুষ। এই বইটার কাছে এলেই তার নিজের মায়ের কথা মনে পড়ে যায়। যখন পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং আকাশলাল ওকে আবিষ্কার করে ওই বাড়িতে ভাড়াটে হিসেবে বসিয়েছিল, তখনই ডেভিডের মনে হয়েছিল এ কথা। ওর বাবা ছিলেন স্কুলের হেডমাস্টার। বই আর ছাত্রদের পড়াশোনা ছাড়া কিছুই জানতেন না। স্কুলটা ছিল সরকারি এবং মাইনেপত্র ঠিক সময় পেতেন না। আর এই নিয়ে দুশ্চিন্তাও ছিল না মানুষটার। সংসার চালাতেন মা, তিনি ছিলেন অমনি মোটাসোটা ভালো মানুষ। মাসের বেশ কয়েকটা দিন তাকে না খেয়ে থাকতে হতো সবাইকে খাবার জুগিয়ে। তবু তিনি রোগা হননি। হয়তো মোটা থাকা এক ধরনের অসুখ ছিল তার। বাবা ছাত্রদের বোঝাতেন পৃথিবীতে সততার কোনো বিকল্প নেই। অন্যায় প্রতিবাদ যে মানুষ করে না, তার পৃথিবীতে নিজেকে মানুষ বলে ভাবার কোনো কারণ নেই। কিন্তু ছাত্রের অভিভাবক এইসব কথাবার্তা পছন্দ করল না। তারা খুব সহজেই সরকারি মহলে জানিয়ে দিল হেডমাস্টার বিপ্লবী তৈরি করতে সাহায্য করে যাচ্ছেন। অল্প বয়সী ছেলেদের তিনি সরকার বিরোধী করে তুলেছেন। ডেভিড তখন স্কুলের শেষ ধাপে। রবিবার গির্জায় যায়, খাবার টেবিলে বসে যে কোনো খাবার পেলেই যিশুকে উৎসর্গ করে, তবে খায় বাবা মায়ের পাশে বসে। ওর বোন লিজা ছিল ভারী মিষ্টি। 15 বছর বয়সে সুন্দরী হিসেবে পাড়ায় সে বেশ পরিচিত হয়ে গিয়েছিল। বাবার কাছে পাওয়া শিক্ষা ওই বয়সে ডেভিডের চোখ খুলে দিয়েছিল। পুলিশের শাসন ব্যবস্থার তাণ্ডব যে কতখানি মারাত্মক তা সে একটু আলাদা করে বুঝতে আরম্ভ করেছিল। বাবার এই বয়সে সমভাবনা কিছু মানুষের সঙ্গে তার আলাপ হয়। এইসব মানুষ প্রতিবাদ করতে চায়। তখন ভাবনাটা ছিল এইরকম যে প্রতিবাদটা ঠিক জায়গায় পৌঁছে দিতে পারলেই যেন শাসক শ্রেণী তাদের আচরণ পাল্টে ফেলবে। এক রাত্রে ডেভিড তার বাবার মুখোমুখি হয়। সে সোজাসুজি বলে, আপনি আমাদের যে শিক্ষা দিচ্ছেন তা কি আমি জীবনের সর্বক্ষেত্রে প্রয়োগ করতে পারি? বাবা বলেছিলেন, যার সত্য তার সবসময় সত্য। ক্ষেত্র বদল হলেও তার কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন যে করে সে সুযোগ সন্ধানী। তারপর আর সে থেমে থাকেনি। আন্দোলনে যোগ দিয়েই তাকে বাড়ি থেকে পালাতে হয়েছিল। আর তখনই আকাশলালের সঙ্গে আলাপ। আকাশ তখন ছিল একজন সাধারণ সৈনিক, কিন্তু ওপরতলার নেতৃত্বের সঙ্গে তার সংঘাত শুরু হয়ে গিয়েছিল। কোনো রকম আপোষ সে মেনে নিতে পারত না। আর সেই মানসিকতাই তাকে ধীরে ধীরে নেতৃত্বের শীর্ষবিন্দুতে নিয়ে গেল। সেই সময় ঘটে গেল ব্যাপারটা। এই শহরে অন্যতম ধনী ও বিধবা সুন্দরীকে সবাই ম্যাডাম বলে ডাকে। তিনি শাসনযন্ত্রের শরিক নন, অথচ তার অঙ্গুলিহনে এ রাজ্যে সব কিছু হয়ে যেতে পারে। ম্যাডামের ভাইয়ের ছেলে গৌতম তার কাছেই মানুষ। 20 বছরে একটা ছেলে যত রকমের উচ্ছৃঙ্খলতা সম্ভব সবই আয়ত্ত করেছিল। রোজ ওর নামে নালিশ আসত। থানায় অভিযোগ করলে অফিসাররা ডায়েরি লিখতেন না। শহরে কোনো খবরের কাগজ এসব ছাপতে সাহস পেত না। যেহেতু দল তখন সরাসরি সরকার বিরোধী কাজকর্মে ব্যস্ত ছিল, তাই গৌতমকে নিয়ে চিন্তা করার সময় ছিল না।
সেই সময় ডেভিড খবর পেল গৌতম তার বোনকে জিপে করে তুলে নিয়ে গেছে উত্তরের পাহাড়ে। সেখানে সরকারি বাংলো আছে ঝিলের ধারে। খবর পাওয়া মাত্র ডেভিড ছুটেছিল দুজন সঙ্গী নিয়ে। গৌতমের পক্ষে তখনও সম্ভব হয়নি বোনকে অধিকার করা, কিন্তু ডেভিড ওর পাহারাদারদের অতিক্রম করতে পারেনি। মাঝরাত্রে লোকগুলো বোনের মৃতদেহ নিয়ে এসে ফেলে গেল বাইরে। চিৎকার করে বলে গেল, এই হলো বেয়াদবির শাস্তি। ব্যাপারটা সবাই যেন মনে রাখে। প্রতিজ্ঞা করেছিল ডেভিড, গৌতমকে জ্যান্ত সেখান থেকে ফিরতে দেবে না। কথা রেখেছিল সে। পরদিন যখন গৌতম এবং তার 3 সঙ্গীর গাড়ি ফিরছিল, তখন পাহাড়ে সোজাসুজি লড়াই নেমেছিল তারা। গৌতমের মৃত্যুর খবর পৌঁছানো মাত্র অদ্ভুত ব্যাপার ঘটল। একজন অফিসারের নেতৃত্বে কয়েকজন সেপাই বাড়িতে হামলা চালালো। বাবা এবং মায়ের মৃতদেহ বাড়ির সামনে শুয়ে দিয়ে তারা চলে গিয়েছিল। মাথা খারাপ হয়ে গিয়েছিল ডেভিডের। আকাশলাল না থাকলে সেই সময়ে সে হয়তো আত্মহত্যাই করত। আকাশলাল তার কাঁধ জড়িয়ে ধরে বলেছিল, তরবারির ফলায় হাত রাখলে কেটে যায় ডেভিড। ওকে কবজা করতে হলে তার হাতল ধরতে হয়। সেই সময় না আসা পর্যন্ত ধৈর্য ধরতে হবে আমাদের। তার আগে মাথা গরম করা মানে শুধু আত্মহত্যা করা। নিজেকে সংবরণ করো। অনেক কষ্টে নিজেকে সামলেছিল সে। বাবা মা বোনের সমাধির সময় সে নিজেকে দূরে সরিয়ে রেখেছিল, আর তখন থেকেই সে সরকারের ওয়ান্টেড লিস্টের 3 নম্বরে রয়ে গিয়েছে। দুপুরের খাবার খারাপ ছিল না। স্বজন প্রথমে আপত্তি করেছিল, কিন্তু পৃথা তাকে বুঝিয়েছিল না খেলে তার শরীরই কষ্ট পাবে। কাজের কাজ কিছু হবে না। স্ত্রী অথবা নিকটতম বান্ধবীকে পুরুষ মানুষ সহজে নিজের কাজের কথা বলতে চায় না। খামোকা বিব্রত না করার ইচ্ছেই হয়তো তার কারণ। কিন্তু সমস্যা যখন প্রবল হয়ে ওঠে, যখন পিঠের পেছনে দেওয়াল নেই, তখন সে তাদের কাছেই নিজেকে মুক্ত করে। পৃথা সব কথা চুপচাপ শুনেছিল। তারপর বলল, আমি এখন যাই বলি না কেন, তাই এই অবস্থায় বলা অর্থহীন। কি বলবে বলো না। হয়তো। স্বজন থেমে গেল। তুমি ভারতবর্ষ থেকে চলে এলে একজন পেশেন্টের চিকিৎসা করতে, অথচ তার নাম জানলে না, পেশা জিজ্ঞাসা করলে না। পৃথা মুখ তুলল। সত্যি ভুল হয়ে গেছে। আসলে তখন মাথায় আসেনি। স্যার বললেন এমন করে যে রাজি না হয়ে পারেনি। তুমি একটা বিদেশি রাজ্যে আসছো, তোমার নিরাপত্তা আমার নিরাপত্তা নিয়ে না ভেবেই চলে এলে। পৃথার গলায় ঝাঁঝ। স্যার বলেছিলেন কোনো অসুবিধে হবে না। ওরা আমাদের জন্য ট্যুরিস্ট লজে ঘর ঠিক করে রেখেছে। যে কদিন কাজ করতে হবে ওরাই সব ব্যবস্থা করবে, আর কাজের শেষে দেশটা ঘুরিয়ে দেখাবে। এটা শুনেই তোমাকে নিয়ে এসেছিলাম। ওরা তোমাকে টাকা দেবে বলেছিল? হ্যাঁ, ওরা মানে স্যার আমাকে বলেছিলেন। তার মানে তোমার স্যার এই সবই জানতেন। আমার বিশ্বাস হচ্ছে না। স্যারকে আমি অনেক বছর ধরে চিনি। ওর মধ্যে কোনো প্যাচ নেই। এরা আমাদের বন্দি করে রাখবে জানলে উনি আসতে বলতেন না। পৃথা মাথা নাড়ল। এখন এসব কথা বলার কোনো মানে হয় না। তখন প্রায় বিকেল। ঘরে আলো জ্বালাও রয়েছে। স্বজন পৃথার কাছে এগিয়ে এলো। পৃথা, যে করেই হোক আমাদের এখান থেকে পালাতে হবে। পৃথা মাথা নাড়ল। কিন্তু দিনের আলোয় যেটা সম্ভব। রাত নামলেও তা কী করে যে সম্ভব তা বুঝতে পারছি না। এ বাড়ির চারপাশে পাহারা আছে। স্বজন গলা নামালো। তুমি বুঝতে পারছো এরা কারা? এদেশের সরকার বিরোধী কোনো দল। ইয়েস, এদেশে পুলিশ কমিশনার আমাকে অভদ্রের মতো ধরে নিয়ে গেলেও কোনো অশালীন ব্যবহার করেনি। লোকটা আমাকে ছেড়ে দিয়েছিল সকাল হতেই। এদের মতো ঘরের ভেতর জোর করে আটকে রাখেনি। তোমার মনে আছে ওই বাংলোয় আমি একটা ডেড বডি দেখেছিলাম? আমি নিশ্চিত এরাই লোকটাকে খুন করেছে। অথচ এই মনে হওয়ার কথা আমি পুলিশ কমিশনারকে বলিনি। খুব ভুল করেছি। পৃথা স্বামীর দিকে তাকালো। সেই পুলিশ অফিসারের কথা বলছো? হ্যাঁ, ওর সাহায্যেই আমরা বাংলো থেকে বেরিয়ে এসেছি, এ কথা বলেছিলাম। তা শুনে উনি কি বললেন? খুব ক্ষেপে গেলেন। তার মানে ওই লোকটাও এদের দলে? ঠিক তা নয় বুঝলে, ব্যাপারটা গোলমেলে। শোনো, এদেশের ব্যাপারে আমাদের থাকার কোনো উধার নেই। রাত হোক, তারপর একটা উপায় বের করতেই হবে এখান থেকে পালাবার। তুমি যদি আগে আমাকে বলতে এখানে কাজ নিয়ে আসছো, তাহলে আমি কিছুতেই রাজি হতাম না। পৃথা ঠোঁট ফোলালো।
স্বজন তাকে জড়িয়ে ধরল। সরি, আমি আর কখনো তোমার অবাধ্য হব না, কোনো কথা তোমার কাছে লুকোবো না। ছাই। মুখ ফিরালো পৃথা। মানে? দু হাতে কাছে টানল স্বজন। এখন বলছো ফিরে গিয়ে যে নিজের জগৎ পাবে সব ভুলে যাবে? ওই অবস্থাতেও স্বজনের মনে হলো এই মেয়েটাকে ভালো না বেশে এক সেকেন্ডও নিঃশ্বাস নেবার কোনো মানে হয় না। সে মুখ নামাচ্ছিল, এমন সময় দরজার শব্দ হলো। সঙ্গে সঙ্গে ছিটকে সরে গেল পৃথা, আর স্বজনের গলা থেকে অসাড়ে একটি শব্দ বেরিয়ে এলো, শালা। স্বজন দরজার দিকে তাকালো, দ্বিতীয়বার শব্দ হলো। সে গলা তুলে প্রশ্ন ছুড়ল, আবার কি হলো? দরজা তো ভেতর থেকে বন্ধ নেই। দরজা খুলে গেল। একটি নতুন লোক হাতে অস্ত্র ঘরে ঢুকিয়ে খুব বিনীত ভঙ্গিতে বলল, আপনাকে নিয়ে যেতে এসেছি। নিয়ে যেতে এসেছেন মানে? স্বজন খিচিয়ে উঠল। আমাদের নেতা আপনাকে নিয়ে যেতে বলেছেন। তিনি কি হরিদাস পাল যে নিয়ে যেতে বললেই আমি যাব? তিনি আমাদের মহান নেতা, তাই আপনি ওর সম্পর্কে শ্রদ্ধা নিয়ে কথা বলবেন। উনি আপনার জন্য অপেক্ষা করছেন। লোকটার গলার স্বর যেভাবে পাল্টে গেল তাতে সংশয় রইল না যে সে তার কর্তব্য সম্পর্কে সচেতন। পৃথা এবার কথা বলল, ভালোই হয়েছে, আমরা ওদের নেতাকেই সরাসরি প্রশ্ন করতে পারি কেন আমাদের এভাবে আটকে রাখা হয়েছে। কথাটা মনে ধরল স্বজনের। সে উঠল, চলো। পৃথা এগোচ্ছিল কিন্তু লোকটা বাধা দিল। মাফ করবেন, আপনি এখানেই অপেক্ষা করুন। তার মানে? পৃথা অবাক। শুধু ডাক্তার সাহেবকে নিয়ে যাওয়ার হুকুম হয়েছে। স্বজন পৃথার দিকে তাকালো। অসম্ভব, এরা ভেবেছে কি যা ইচ্ছে বলবে আর তাই আমাদের শুনতে হবে? তোমাকে না যেতে দিলে আমি যাচ্ছি না। পৃথা জিজ্ঞাসা করল, আমি গেলে অসুবিধা কোথায়? লোকটা মাথা নাড়ল। আমাকে বলা হয়েছে শুধু ডাক্তার সাহেবকে নিয়ে যেতে। হঠাৎ পৃথা বসে পড়ল বিছানায়। তুমি একাই যাও। স্বজন স্ত্রীর দিকে এগিয়ে এলো। মানে? দুজনের যাওয়ার জেদ ধরলে হয়তো নেতার সঙ্গে কথা বলার সুযোগই পাওয়া যাবে না। তাছাড়া তুমি ডাক্তার, পেশেন্টের সঙ্গে যখন কথা বলো তখন সাক্ষী হিসেবে কি আমি উপস্থিত থাকি? এটাকেও সেই রকম ভেবে নেব, পৃথা বলল। কাজ ঝাঁকালো স্বজন। কথাটার যুক্তি আছে। তারপর দ্রুত লোকটার দিকে এগিয়ে যেতেই সে দরজার বাইরে পৌঁছে উপরের দিকে হাত দেখল। লোকটাকে অনুসরণ করে স্বজন হলঘর পেরিয়ে দেখল দোতলায় যাওয়ার দুটো সিঁড়ি আছে। লোকটা তাকে বাঁদিকে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যাচ্ছে। হঠাৎ তার মনে হলো এটা এবারের সামনের দিকের হতে পারে না, বাড়িটার পেছনের দিকটাই এরা ব্যবহার করছে। দোতলায় চারজন মানুষ অস্ত্র নিয়ে দাঁড়িয়ে। হায়দারকে এগিয়ে আসতে দেখল সে। হাসি মুখে কাছে এসে হায়দার বলল, আসুন ডাক্তার, আকাশলাল আপনার জন্য অপেক্ষা করছে। আপনার সঙ্গে কথা শেষ না হলে আমাদের ডাক্তার ওকে ঘুমের ওষুধ দিতে পারছে না। এদিকে আসুন। হায়দার এগিয়ে যাচ্ছিল। ঘুমের ওষুধ? আকাশলাল? প্রথমটা থেকে বোঝা যাচ্ছে অসুস্থ কেউ এখানে আছেন। আর আকাশলাল শব্দটার সঙ্গে পোস্টারের কল্যাণে ইতিমধ্যে পরিচিত হয়ে গিয়েছে। ঘরে অল্প আলো, খাটে একটি মানুষ আধশোয়া অবস্থায় ছিল। তারা ঢুকতেই উঠে বসল। এই হলো আকাশলাল, যার জন্যে লক্ষ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। ছবির চেহারার সঙ্গে কোনো পার্থক্য নেই, শুধু সামনে বসা মানুষটাকে বেশ রোগা বলে মনে হচ্ছে। ঘরে আরও তিনজন মানুষ, যাদের একজন বৃদ্ধ এবং গলায় স্টেথো প্রমাণ করে উনি একজন ডাক্তার। দুহাত জড়ো করে আকাশলাল বলল, আসুন আসুন। নমস্কার, আপনাকে বিপাকে ফেলার জন্য আমি ক্ষমা প্রার্থী। বসুন। আমার নাম আকাশলাল। স্বজন আকাশলালকে দেখল। এরই মুখ পোস্টারে দেখেছে সে, তবে পোস্টারের থেকে এখন অনেক রোগা দেখাচ্ছে। চোখের কোল বসা, নাকটা বেশ এগিয়ে আছে, গায়ের রং পাহাড়িদের যেমন হয়। লোকটার চোখ দুটো খুব উজ্জ্বল, দৃষ্টি ধারালো। আপনি অনুগ্রহ করে বসুন। আকাশলালের গলা শুনে সে চেয়ারটার দিকে তাকালো। তারপরে নেহাতি বসতে হয় বলে বসে প্রশ্ন করল, আপনাদের উদ্দেশ্য কি? হ্যাঁ, সেটা নিয়ে আলোচনা করব বলে আমরা এখানে সমবেত হয়েছি। আকাশলাল সামান্য কাশল। সঙ্গে সঙ্গে বৃদ্ধ ডাক্তার উঠে এলো। কি ব্যাপার? কাশিটা কখন শুরু হয়েছে?
এর আগে শুনিনি তো। না, এমন কিছু নয়, হঠাৎই হলো। এই সময় কাশি হওয়া ভালো নয়। বৃদ্ধকে চিন্তিত দেখালো। সেটা উপেক্ষা করে আকাশলাল বলল, আমি বুঝতে পারছি আপনি খুব টেনশনে আছেন। আসলে আজ পর্যন্ত আপনার এমন অভিজ্ঞতা হবার কথা ছিল না। আপনি সরাসরি ট্যুরিস্ট লজে উঠবেন, ঘুরে বেড়াবেন এবং প্রয়োজনের সময় আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব, এমনই স্থির ছিল। কিন্তু ঠিক সময়ে আপনি পৌঁছালেন না, সঙ্গে স্ত্রী নিয়ে এলেন, তার উপর ভার্গিসের সঙ্গে আপনার দেখা হয়ে যাওয়া, এসব ব্যাপার পরিকল্পনাটা পাল্টে দিল। স্বজন জিজ্ঞাসা করল, আমার সিনিয়রের মাধ্যমে আপনারাই যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, আমাকে বলা হয়েছিল একজন পেশেন্টের কথা, যিনি অসুস্থতার কারণে এই শহর ছেড়ে যেতে পারছেন না। তিনি কে? আমি। এই মুহূর্তে আমি সম্পূর্ণ সুস্থ নই। আপনার সঙ্গে আমার ডাক্তারবাবুর আলাপ করিয়ে দিই, এর কথাই আপনাকে বলেছিলাম। বৃদ্ধ ডাক্তারকে শেষ সংলাপটি বলল আকাশলাল। ডাক্তারকে নমস্কার করল স্বজন। তারপর আকাশলালকে বলল, কিন্তু এই শহরের যে কোনো রাস্তায় বলে দেবে পুলিশ আপনাকে চাইছে এবং ধরিয়ে দিলে লক্ষ লক্ষ টাকা পুরস্কার পাওয়া যাবে। পুলিশের চোখে আপনি ক্রিমিনাল। হ্যাঁ, আপনি নিশ্চয়ই জানেন প্রতিবাদ করলে বুর্জোয়ার শক্তি কিভাবে রিয়্যাক্ট করে। এই প্রথম এখানে আসার পর স্বজনে হাসি পেল। সেই রিয়াকশন শুধু বুর্জোয়া শক্তি করে বলছেন কেন? যারা সর্বহারাদের নেতৃত্ব দেয় বলে দাবি করে, তারাও তাদের কাজের বিরুদ্ধে কার প্রতিবাদ হজম করতে পারে না। সঠিক হলেও না। আপনি হয়তো ঠিকই বলেছেন, কিন্তু ডাক্তার, আমরা আপনার সাহায্য চাই। কিন্তু আমি যদি সাহায্য করতে রাজি না হই? আকাশলালের প্রায় রক্তশূন্য মুখ হঠাৎ খুব শক্ত হয়ে গেল। বোঝা গেল বেশ কষ্ট করে নিজেকে সামলাচ্ছে সে। এই সময় হায়দার কথা বলল, ডাক্তার, আপনাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। ভোটের বাক্সে সেখানে আপনারা নিজেদের মতো ব্যক্ত করতে পারেন। সরকার অত্যাচারী হলে তাকে উৎখাত করতে পারেন ভোট না দিয়ে। কিন্তু আমাদের দেশে ভোট হয় না। একজন নাবালক রাজাকে সামনে রেখে বোর্ড রাজত্ব চালাচ্ছে। এই বোর্ডের ইচ্ছের বিরুদ্ধে এখানে কোনো কাজ হয় না। পুলিশ তাই এখানে প্রচণ্ড শক্তিমান। গরিব নিম্নবিত্ত মানুষেরা দিনের পর দিন অত্যাচার সহ্য করতে বাধ্য হচ্ছে। আমরা এই ব্যবস্থা পাল্টাতে চাই। আমরা চাই জনসাধারণের নির্বাচিত সরকারই দেশ শাসন করুক, আর সেটা চাই বলেই ওরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে, আমাদের শেষ করে দিতে চাইছে। স্বজন বলল, দেখুন, আমি একজন বিদেশি। আপনারা সরকার বিরোধী কাজকর্ম করছেন, এই অবস্থায় আপনাদের সাহায্য করা মানে এদেশের সরকারের বিরোধিতা করা। এক সেকেন্ড। আকাশলাল হাত তুলল। আপনি চিকিৎসক হিসেবে পেশেন্টকেই দেখবেন বলে আশা করব। তার ব্যাকগ্রাউন্ড দেখার কি প্রয়োজন আছে? স্বজন আকাশলালের দিকে তাকালো। হঠাৎ তার মনে হলো, যাকে এখানকার পুলিশ হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, সে কি করে শহরের মধ্যে এমনভাবে থাকতে পারে? লক্ষ লক্ষ টাকার লোভ কেন ওর সঙ্গীতের বিশ্বাসঘাতকতা করতে উদ্বুদ্ধ করেনি? নিশ্চয়ই এই মানুষটার মধ্যে এমন কিছু আছে যা ওকে আলাদা করেছে। সে ইচ্ছে না করলে এরা তাকে বাধ্য করতে পারে না কাজ শুরু করতে। হয়তো অত্যাচার সহ্য করতে হবে, কিন্তু তার কৌতূহল হচ্ছিল। একজন অসুস্থ মানুষ যাকে বিপ্লবের নেতা বলে সবাই জানে, তার মনে কী উদ্দেশ্য থাকতে পারে অত দূর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডেকে আনার? স্বজন বলল, বলুন, আমরা কি করতে হবে? আকাশলালের গম্ভীর মুখে ধীরে ধীরে হাসি ফুটল। দেখা গেল ঘরের অন্য মানুষরাও কথাটা শুনে স্বস্তি পেল। আকাশলাল বলল, থ্যাংক ইউ ডাক্তার। আপনি কিছু খাবেন? চা বা কফি? না। মাথা নাড়ল স্বজন। দেখুন ডাক্তার, এদেশের সব মানুষ আমাকে চেনে। আমাকে চেনে আমার মুখ দেখে। পুলিশ ওয়ান্টেড পোস্টারে আমার মুখের ছবি ছেপেছে। ঈশ্বরের দেওয়া এই মুখ নিয়ে আমি কখনোই প্রকাশ্যে কাজ করতে পারবো না। প্রকাশ্যে কাজ করতে না পারলে আমি বিপ্লবের কোনো সাহায্যই আসবো না। আমি ওভাবে বেঁচে থাকতে রাজি নই। আমি জার্নালে পড়েছি, বিজ্ঞান মানুষের মুখের চেহারা একদম পাল্টে দিতে পেরেছে। আপনাদের দেশে আপনি ওই ব্যাপারে একজন প্রথম শ্রেণীর বিশেষজ্ঞ। এই কারণেই আপনার শরণাপন্ন হয়েছি আমরা। আকাশলাল দ্রুত কথা বলছিল, ফলে শেষের দিকে হাঁপাতে দেখা গেল তাকে। স্বজন মাথা নাড়ল। কিন্তু ওই অপারেশনের জন্য যেসব যন্ত্রপাতি দরকার? ত্রিভুবন বলল, বেশিরভাগই আমরা আপনার সিনিয়রের সঙ্গে কথা বলে আনিয়ে রেখেছি।
কিছু আপনাকে সঙ্গে করে নিয়ে আসতে বলেছিলাম। আচ্ছা, আমার সিনিয়র কি এসব জানেন? ত্রিভুবন মাথা নাড়ল। তিনি জানতে চাননি। আপনাকে দেখে অসুস্থ মনে হচ্ছে। অপারেশন শুরু করার আগে আপনার শরীরের অবস্থা পরীক্ষা করা দরকার। ওর কন্ডিশন কি? স্বজন বৃদ্ধ ডাক্তারকে প্রশ্ন করল। তিনি উত্তর দিতে যাচ্ছিলেন, কিন্তু আকাশলাল তাকে ইশারায় নিষেধ করল। আমি ভালো আছি, আমার শরীর নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। বৃদ্ধ ডাক্তার জিজ্ঞাসা করলেন, আপনার অপারেশনের জন্য বডি কন্ডিশন কীরকম থাকা উচিত? কতটুকু ঝুঁকি নিতে পারেন? পেশেন্টের ব্লাড সুগার একদম নর্মাল থাকবে, প্রেশারও। বৃদ্ধ ডাক্তার চিন্তিত হলেন। প্রেশারটা নর্মাল থাকবে, আকাশলাল বলে উঠল। আমার ব্লাড সুগার নেই এবং রক্ত এখন পর্যন্ত সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু অপারেশনের পর মুখে কোনো দাগ থাকবে না তো? স্বজন হেসে উঠল। সেটা নির্ভর করছে অপারেশন কী ধরনের হচ্ছে তার উপরে। আপনি চাইছেন আপনার মুখে পরিবর্তন এমনভাবে করতে যাতে কেউ দেখে আপনাকে চিনতে না পারে, তাই তো? গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা ৮ কুঠুরি ৯ দরজা। আজ ছিল এর ৫ম পর্ব। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আশেপাশে বন্ধুদের সবাইকে জানিয়ে দিবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।